নীলের মুখে এসব কথা শোনার পর ধীরেন কিছুক্ষণ চুপ করে রইল। 10 সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর ধীরেন বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, এসব আমাদের পরিবারের লোকেরাই করেছে। কিন্তু কেন? চিৎকার করে বলে উঠল নীল। ও এখন শুধু সত্যিটা জানতে চাইছিল। গম্ভীর গলায় বলে উঠল ধীরেন, তোমার পারফরমেন্স দেখে পরিবারের সবাই একদম খুশি নয়। সবাই মনে করে যে তুমি কোনো কাজের নও। তোমার দাদুর মনে হয় তুমি শুধু দেখনদারি করো। আর তোমার এই অ্যাটিটিউড আমরা কেউ পছন্দ করি না। এই দম্ভ একদিন তোমার বিপদ ডেকে আনবে নীল। তোমার এটা বোঝা উচিত। তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এসব করতে হয়েছে আমাদের। এই শিক্ষা তুমি সারা জীবন মনে রাখবে। ভবিষ্যতে তোমারই ভালো হবে। কাকা, তোমার একটুও ভয় করলো না? তুমি কি ভুলে গেলে আমি রায়চৌধুরী পরিবারকে কত টাকা ধার দিয়েছি? 80 কোটি টাকা। এক মুহূর্তের মধ্যে আমি সব টাকা ফেরত নিয়ে নিতে পারি। আগেও নিতে চেয়েছিলাম, কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছিলে তোমরা। গম্ভীর গলায় ধীরেনকে জবাব দিল নীল। তোমার টাকার দরকার, তাই তো? কিন্তু তুমি এটা ভেবো না যে এই টাকা নিয়ে তুমি আমাদের কলকাতা ব্রাঞ্চকে বাঁচাতে পারবে। আর তাছাড়া এটা তোমার দাদুর সিদ্ধান্ত। আমি তোমাকে ভালো কথা বলছি, এখানে এসে নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে ক্ষমা চাও। তোমার কপাল ভালো থাকলে সকলে তোমাকে ক্ষমাও করে দিতে পারে। রায়চৌধুরী পরিবারের বিজনেস আলাদা আলাদা সেক্টরে ভাগ করা, আর নীলের উপর এই কলকাতা ব্রাঞ্চের সব দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্ণবের বিয়েতে গিয়ে নীল নিজের ক্ষমতা দেখিয়েছিল। এই বিষয়টাই রায়চৌধুরী পরিবারের কেউ ভালো চোখে দেখেনি। টাকা দিয়েছে বলে নীল যা খুশি তাই করতে পারে না, এটাই মনে করে রায়চৌধুরী পরিবারের বাকি সদস্যরা। নীলের ব্যবহারে প্রচন্ড বিরক্ত হয়েছেন ও ঠাকুরদা শশাঙ্ক রায়চৌধুরী। তাই নীলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসব প্ল্যানিং করেছেন, যাতে সবাই মিলে প্রমাণ করতে পারে যে নীল কোম্পানি চালাতে জানে না। ধীরেনের কথা শুনে আর কোনো উত্তর দিল না নীল। ফোনটা কেটে দিল। দুহাত দিয়ে মুখ ঢেকে কিছু একটা ভাবতে লাগলো সে। রাগে ওর মাথা ফেটে যাচ্ছিল। রায়চৌধুরী পরিবারের কাছে এত টাকা এলো কিভাবে? কয়েকদিন আগে পর্যন্ত তো পরিবারের সকলে নীলের পায়ে পড়েছিল। এত কম সময়ের মধ্যে হঠাৎ করে কি এমন হলো যে পুরো পরিবার এখন নীলের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে? কিছুক্ষণ ভাবার পর কুশল, পৃথা, অর্জুন, নিখিল আর বাকিদের ফোন করলো নীল। 1 ঘন্টার মধ্যে ওরা সবাই নীলের অফিসে চলে এলো। নীল, এসব কি হচ্ছে? রায়চৌধুরীরা নিজেদের অন্যান্য ব্রাঞ্চের ভ্যালু বাড়ানোর জন্য এসব করছে নাকি? কলকাতা ব্রাঞ্চ থেকে অন্য সব ব্রাঞ্চের ভ্যালু বেড়ে গেলে তো সবাই ওদিকেই যাবে। এই ব্রাঞ্চের থেকে বাইরে সব ক্লায়েন্ট নিজেদের শেয়ারস তুলে নিচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলার ইকোনমিও ধসে যাবে। নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো পৃথা। রায়চৌধুরী পরিবারের অনেক ক্ষমতা। গোটা শহরের ইকোনমিকে ধুয়ে দিতে ওদের বেশি সময় লাগবে না। শুধু তোর নয়, সাথে বাংলার সমস্ত ব্যবসা জলে যাবে ভাই। সবার দিকে নজর ঘুরিয়ে বলল কুশল। এরা সকলে কলকাতা শহরের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই শেয়ারসের বিষয়টা ভালোভাবে বুঝতে পারছিল। কিন্তু ওরা এটা জানতো না যে রায়চৌধুরী পরিবার এসব কেন করছে। ঠিক সেই সময় অর্জুন নিজের চেয়ার থেকে উঠে নীলের দিকে তাকিয়ে বলল, নীল স্যার, ওরা কি আপনার ক্ষতি করার জন্যই এসব করছে? নিজের বাড়ির ছেলের ক্ষতি করার জন্য নিজেদের একখানা ব্রাঞ্চকে ডুবিয়ে দিচ্ছে এভাবে? এত নিচে নামতে পারলো ওরা? পরিবার নাকি শত্রু? এসব বিষয়ে আলোচনার সময় এটা নয়। মোদ্দা কথা হলো রায়চৌধুরী পরিবার নিজের প্রথম চালটা চেলে ফেলেছে। গম্ভীর গলায় বলল নীল। নীলের কথা শুনে কুশল আর বাকি সবাই চমকে উঠল। ওরা এই শহরের নামকরা ব্যবসায়ীদের তালিকায় পড়ে। ওদের কাছে বেশ ভালো রিসোর্সেসও রয়েছে। ওরা মুম্বাই, দিল্লি সব জায়গায় কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু রায়চৌধুরী পরিবারের মতো এত রিসোর্সেস নেই। নীলের কথা শুনে ওরা ভয় পেতে শুরু করলো, কারণ রায়চৌধুরী পরিবার আর যাই হোক খুবই পাওয়ারফুল, আর ওদের মোকাবিলা করা সত্যিই ভীষণ চ্যালেঞ্জিং। এতটা হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমরা সকলে মিলে হাতে হাত রেখে এই সমস্যার সমাধান করব। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ডিসকাস করার জন্যই এখানে সকলকে ডেকেছি। গম্ভীর হয়ে বলল নীল। স্যার, আমরা এখন কি করব আপনি শুধু সেটা বলে দিন। যা খুশি হয়ে যাক, আমরা আপনাকে সাপোর্ট করব। এর শেষ দেখে ছাড়ব। সোজাসুজি নীলের দিকে তাকিয়ে বলল নিখিল। পৃথা, কুশল আর অর্জুন কোনো উত্তর দিল না, কিন্তু নিখিলের কথা শেষ হতেই ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নীল যেন এখনো কিছু একটা ভাবছে। তারপর সবাইকে বলল, যদিও পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল, আমাদের বিষয়টা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ক্ষমতা থাকলেই যা খুশি তাই করা যায় না। আজকে আমায় শুধু ছোট দেখানোর জন্য ওরা পুরো বাংলার সাথে খেলছে। একটা ব্যবসার সাথে কত লোক যুক্ত থাকে, শুধু আমাদের নয়, কত ডিপার্টমেন্ট থাকে, কত মানুষের পেট চলে, এরাও মানুষ। কিন্তু রায়চৌধুরী পরিবার এটা বুঝতে পারছে না যে আমাদেরও ক্ষমতা থাকতে পারে, লোকবল থাকতে পারে। তাই সবার প্রথমে আমাদের মার্কেট স্টেবল করতে হবে। সবাই মন দিয়ে নীলের কথা শুনছিল। মার্কেট স্টেবিলাইজ হওয়ার পর আমরা নিজেদের কাজ শুরু করব। রায়চৌধুরী পরিবারকে দেখিয়ে দেব যে কত ধানে কত চাল। নীল একদম ঠিক কথা বলছে। এটা আমাদের কাছে একটা নতুন অপরচুনিটি। রায়চৌধুরী আর আমাদের মধ্যে কোনো খেলা হচ্ছে যেন। এই গেমে আমরা হেরে গেলাম, কিন্তু রায়চৌধুরী পরিবারকে আর উঠে দাঁড়াতে দেব না, দ্যাটস ফর শিওর। বেশ জোর দিয়ে বলল কুশল। 1 ঘন্টা পরে
কলকাতা শহরে একটা শকিং ঘটনা ঘটল। সবাই জানতে পারলো যে রায়চৌধুরী গ্রুপ ওদের অন্যান্য ব্রাঞ্চে অনেক টাকার ইনভেস্টমেন্ট করেছে। কলকাতার সমস্ত ব্যবসার দেশ বিদেশ মিলে অনেক ইনভেস্টর ছিল, কিন্তু এই ঘটনার পর এখানের ব্যবসাগুলোর শেয়ারের দাম কমতে থাকলো। সবাই কলকাতার বদলে বাইরে ইনভেস্ট করছে। কিন্তু তারপরই কুশল, পৃথা আর বাকি সবাই কলকাতা শহরের শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা লাগিয়ে দিল। একসঙ্গে সকলে ফান্ডস ইনভেস্ট করায় সবার মধ্যেই একটা চাপা চিন্তা। নীল, কুশল আর বাকি সবাই মিলে শহরের শেয়ার মার্কেট বাঁচানোর পণ করে নিয়েছিল। কলকাতার মানুষজনের সাথে কোনো ভুল হতে দেবে না তারা, যেন তেন প্রকারেণ ওদের এই কাজ করতেই হবে। এদিকে সেন বাড়িতেও সবাই চিন্তায়। কল্যাণী সেন জিজ্ঞেস করলেন, আজ আমাদের স্টক কতটা পড়েছে? ঠাম্মা, আমাদের শেয়ার স্টক অনেকটা নিচে নেমে গিয়েছে। কল্যাণীকে উত্তর দিল ওর এক নাতি। এটা শোনার পরই সকলে চুপ করে গেল। আমাদের এখন কি করা উচিত? তোমরা সকলে সাজেস্ট করো। এরকম ভাবে চলতে থাকলে সেন পরিবার সমস্যায় পড়ে যাবে। মা, আমার কাছে একটা সাজেশন আছে, তবে আমি জানি না সকলে আমার কথায় রাজি হবে কিনা। নিচু গলায় এ কথাগুলো বললেন নবীন। না না, বলো, এই মুহূর্তে তোমার সাজেশন খুবই প্রয়োজন। উদ্বিগ্ন হয়ে নবীনের দিকে তাকিয়ে বললেন কল্যাণী। আমরা আমাদের 60% শেয়ার রায়চৌধুরীদের নতুন ইনভেস্টমেন্টে অ্যাড করে দিলে কেমন হয়? তাহলে এদিকে যতই শেয়ার মার্কেটে টাকা ডুবুক, ওদিকে আমাদের লাভ হবে। গলা নিচু করে বললেন নবীন। ফাইনাল রেজাল্ট যা খুশি হোক, কিন্তু আমরা আমাদের অর্ধেকের বেশি স্ট্রেংথ প্রিজার্ভ করতে পারবো। নবীনদা একদম ঠিক কথাই বলছে। রায়চৌধুরীদের থেকে আমরা সাহায্য নিতে পারি, কিন্তু ওরা কি তারপর আমাদের কোনো সাহায্য করবে? আমার মনে হয় এই প্ল্যানটা খুবই ভালো। বাংলার যা অবস্থা, এখন নিজেদের কথা ভাবা উচিত। সেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছিল। আদ্রিতার পাশেই চুপ করে দাঁড়িয়েছিল নীল। এসব শুনে ও চমকে উঠল। নীল বুঝতে পেরেছিল যে নবীন আসলে কি করতে চাইছে। আদ্রিতা, তোমার কি মনে হয়, নবীনের সাজেশন কি আমাদের মেনে নেওয়া উচিত? আদ্রিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। আদ্রিতা কি নবীনের কথায় একমত হবে? এটা কি নবীনের কোনো ফন্দি? এইভাবে কি আদ্রিতার কাছ থেকে ওই 60% শেয়ার নিজেদের নামে করতে পারবে সেন পরিবার? নাকি এক্ষেত্রে নীল এগিয়ে এসে নবীনের সমস্ত প্ল্যান ভেস্তে দেবে? রায়চৌধুরী পরিবার নীলের সঙ্গে এমন কি করলো? কে ওদের এত টাকা দিল? এসবের পিছনে কে ছিল? নীল ওর বন্ধুদের সাথে জোট বেঁধে ঠিক কি করতে চাইছিল?